ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস চলছে। আমাদের এই ক্লাসগুলোতে শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল নিয়ে বুকিশ নলেজই নয়, এমসিকিউ বেস ক্লাস থাকে এক্সাম প্রিপারেশনের একটা অংশ। সব মিলিয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো থাকে চেতনা টিভিতে আপনাদের জন্য রাইস এডুকেশনের তরফে। আজও রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা একটা ইম্পর্টেন্ট ক্লাসে রয়েছে, ইংলিশ ক্লাসে রয়েছি। আমি সরাসরি আবারও স্যারের ক্লাসে চলে যাব। স্যার প্লিজ। ওকে, ওয়েলকাম সবাইকে আবার। তো কোয়েশ্চেন নাম্বার 9 এর আনসারটা আমরা জেনে গিয়েছি, আনসারটা আমি বললাম, বাট আরেকটু কিছু জানা উচিত এখান থেকে আমার মনে হয়। তো যেটা বলছিলাম মানেটা এরকম দাঁড়াচ্ছে, এই প্রপোজাল যেটা কিনা এখন আলোচনা হচ্ছে, এই প্রপোজালটা নিয়ে যাদের অবজেকশন রয়েছে তারা হাত তোলে। তো আলোচনা হচ্ছে মানে কন্টিনিউয়াস টেন্স, তাই না? তো কন্টিনিউয়াস টেন্স যদি করি তাহলে আমরা ইজ ডিসকাসিং করতে পারতাম, ঠিক আছে? কিন্তু সেটা করতে পারছি না। কেন করতে পারছি না জানো? তার কারণটা হচ্ছে এটা প্যাসিভে রয়েছে। তাহলে প্যাসিভে যদি হয় তাহলে ইজ ডিসকাসডও কিন্তু হতে পারতো। তাহলে বিইং ডিসকাসড কেন হলো ভালো করে বুঝতে হবে। এখানে ডিসকাস শব্দটাকে পার্টিসিপল হিসেবে ইউজ করা হয়েছে। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মনে পড়ছে তো তোমাদের? ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে, সেটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল একটা কন্টিনিউটিকে মিন করে, এবং প্রেজেন্ট পার্টিসিপলে যখনই প্যাসিভ করতে হয় তার কনস্ট্রাকশন হয়ে যায় বিইং প্লাস V3, তাই না? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ। তাই এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করলাম ইন এ প্যাসিভ সেন্স। তাই সেন্টেন্সটা দাঁড়াচ্ছে প্রপোজাল বিইং ডিসকাসড, ঠিক আছে? অপশান সিতে দেখো হ্যাভিং ডিসকাসড। হ্যাভিং ডিসকাসডটাও একটা পার্টিসিপল, কিন্তু এটাকে বলি আমরা পারফেক্ট পার্টিসিপল। কিন্তু পারফেক্ট পার্টিসিপলটা এখানে কেন করবো না জানো? তার কারণটা হচ্ছে এটা অ্যাক্টিভে রয়েছে। যদি এখানে হ্যাভিং বিন ডিসকাসড হতো একবার ভেবে দেখতে পারতাম, এটার প্যাসিভ। কি বললাম? হ্যাভিং বিন ডিসকাসড, প্যাসিভ। কিন্তু এখানে সেটা দেয়া নেই, হ্যাভিং ডিসকাসড রয়েছে, পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম। তো আমরা অপশান সিকেও আনসার হিসেবে নিতে পারলাম না। অপশান ডিতে বলেছে ডিসকাসিং। না, শুধু ডিসকাসিং তো আমরা ইউজ করতে পারি না, একমাত্র জেরান্ড হিসেবে ভার্ব প্লাস আইএনজি ইউজ হয়। আদারওয়াইজ যদি নর্মাল সেন্সে আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে চাই তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগে, বাট এখানে সেটা নেই। সেই জন্য আমরা ডি অপশানটাতেও যেতে পারছি না। তো অপশান বি হলো আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে সবার নিশ্চয়ই? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে আসছি, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ কী বলেছে দেখো? শি হ্যাড ফ্রিকুয়েন্ট টুথএক্স। তার খুব ঘন ঘন দাঁতে ব্যথা হতো। শি ডিসাইডেড টু ড্যাশ। সে কী ডিসাইড করলো? এবার কী ডিসাইড করলো সেটাই এখান থেকে আমাকে জানতে হবে। অপশান যেটা তুমি সিলেক্ট করবে তার মধ্যে থেকেই সঠিক আনসারটা আসবে। চলো একটা একটা করে অপশান দেখি আমরা। বলছে রিমুভ হার টিথ। তো সে ডিসাইড করলো কি তার দাঁত তুলে ফেলো। অবভিয়াসলি দাঁতে প্রচণ্ড ব্যথা হলে কোনো যখন ওষুধে কাজ করে না, দাঁত তুলতে হয় আমাদের, ঠিক আছে? তো একটু ভালো করে দেখো, তুমি যখন দাঁতে ব্যথা হলো, তুমি ডেন্টিস্টের কাছে গেলে, তুমি সেখানে গিয়ে কি দাঁত তোলো না দাঁত তোলাও? এই সেন্সগুলো খুব আমরা ভুল করি। আমরা অনেক সময় বলি যে আমি চুল কাটতে যাচ্ছি, ঠিক আছে? চুল কাটতে যাচ্ছিটা একদম ভুল কথা, চুল কাটাতে যাচ্ছি। কেননা তুমি গিয়ে নিজে চুল নিজে কাটো না, তাই না? চুল কাটাতে যাই আমরা। তো ইন দ্যাট সেন্স আমরা দাঁত তোলাতে যাই, দাঁত তুলতে কিন্তু যাই না। তার মানে হলো তুমি নিজে ডেন্টিস্ট, তুমি সবার দাঁত তুলতে যাচ্ছ, তো একদম ইললজিক্যাল সেন্স আসবে। তো সেই ক্ষেত্রে রিমুভ হার টিথ যদি করো, তার মানেটা হচ্ছে তার দাঁতে ব্যথা হলো, তাই সে কী করলো? সে নিজের দাঁত নিজেই তুলে ফেলবে। না, একদম ইললজিক্যাল, নিজের দাঁত নিজে তোলা যায় না। তো সেই ক্ষেত্রে অপশান এর সাথে আমরা যাবই না। অপশান বিতে বলেছে ডিসাইডেড টু রিমুভিং হার টিথ। টু রিমুভিং, হ্যাঁ, টু এর পর রিমুভিং জেরান্ড ইউজ হয়েছে, চলো মেনেও নিলাম, কিন্তু ওই একই সেন্স তো রয়ে গেল, দাঁত তুলতে, সে নিজের দাঁত নিজেই তুলছে। না, সেই সেন্সটাও হবে না। তাহলে এখানে কোন সেন্স? নিজের দাঁত নিজে তুলবে না, অন্য কেউ তুলে দেবে। তো এই সেন্সটাকে আমরা বলি পজিটিভ সেন্স। আমি আগের সেন্টেন্সটাতে একবার ফিরে আসি। তুমি যখন বলছো আমি চুল কাটাতে গিয়েছিলাম, এটার ইংরেজি বলার সময় অনেককে আচ্ছা লোককে বলতে শুনেছি আমি, তারা বলছেন যে আই ওয়েন্ট টু কাট মাই হেয়ার। তার মানে হলো আমি চুল কাটতে গিয়েছিলাম। একদম ভুল সেন্স। তোমায় কি বলতে হবে সেক্ষেত্রে? আই ওয়েন্ট টু গেট মাই হেয়ার কাট। কী বললাম? আই ওয়েন্ট টু গেট মাই হেয়ার কাট, চুল কাটাতে গিয়েছিলাম। বুঝতে পেরেছো? তো যখন পজিটিভ সেন্সটা ইউজ করি, এটাকে বলি আমরা পজিটিভ। ভার্বের অনেক ডিমেনশনস রয়েছে, সেই ডিমেনশনসগুলোর মধ্যে এটা আরেকটা ডিমেনশন, যেটাকে বলি আমরা পজিটিভ ভার্ব। যখন কোনো কাজ আমরা নিজে না করে অন্যকে দিয়ে করাই, তখন সেটাকে পজিটিভ বলি। এই পজিটিভ করার জন্য ভালো করে শুনবে, আমরা 5-6টা ভার্ব ইউজ করি। কী ইউজ করি? গেট ইউজ করি, হ্যাভ ইউজ করি, মেক ইউজ করি, লেট ইউজ করি, কজ ইউজ করি, এবং মাঝে মাঝে হেল্প
ওয়ার্ডটাও ইউজ করি পজিটিভ, অন্যকে দিয়ে কিছু করানোর জন্য। কখন ইউজ করি? ইংরেজিতে বেশ কিছু শব্দ রয়েছে, বেশ কিছু ভার্ব রয়েছে, যেই ভার্বগুলোর কোনো পজিটিভ সেন্স নেই, শুধুমাত্র নিজে করার ক্ষেত্রেই বোঝায়। যেমন ধরো তুমি যদি বলো আমি নিজে দেখি, ইংরেজি কী হবে? সি। আর দেখাই, কাউকে দেখাই, দেখানো ইংরেজি কি? শো, তাই না? তো দেখো, নিজে দেখার একটা ইংরেজি, দেখানোর আরেকটা ইংরেজি। নিজে খাওয়া ইংরেজি কি? ইট। আর কাউকে খাওয়ানো ইংরেজি কি? ফিড। কিন্তু নিজে লেখা ইংরেজি কি? রাইট। কিন্তু লেখানো ইংরেজি কি? আনফর্চুনেটলি লেখানোর কোনো ইংরেজি নেই। তো সেক্ষেত্রে আমি তাহলে কী বলবো? তুমি যদি বলো গতকাল আমি একটি চিঠি লিখেছিলাম, তুমি বলতেই পারো ইয়েস্টারডে আই রোট এ লেটার। কিন্তু তুমি যদি বলো গতকাল আমি তাকে দিয়ে একটি চিঠি লিখিয়েছিলাম, তাহলে তুমি বলতে পারবে না ইয়েস্টারডে আই রোট হিম এ লেটার। তার মানে হয়ে গেলো আমি তাকে চিঠি লিখেছি, কিন্তু তাকে দিয়ে লিখিয়েছি কী করে হবে? তো এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে যখন আমরা দেখি যেই ভার্বটা আমি ইউজ করছি সেই ভার্বটার কোনো পজিটিভ ফর্ম নেই, সেক্ষেত্রে আমরা এই যে আমি তোমাদের 5-6টা ভার্বের কথা বললাম, গেট, কজ, মেক, হ্যাভ, লেট, এই ভার্বসগুলোর মধ্যে যে কোনো একটা ভার্বকে আমরা ইউজ করি। অবভিয়াসলি তাদের অ্যাপ্লিকেশন ডিফারেন্টলি হয়ে থাকে। এই যে সেন্টেন্সটা বললাম গতকাল আমি তাকে দিয়ে একটি চিঠি লিখিয়েছিলাম, সেন্টেন্সটা দাঁড়াবে ইয়েস্টারডে আই মেড হিম রাইট এ লেটার। মানে যদি চলতি বাংলার হিসেবে আমরা ইংলিশটাকে একদম হুবহু ট্রান্সলেট করতে যাই তাহলে তাহলে আমরা একদম ভুল ভুল হবে, আনসার কারণ বাংলায় আমরা বলতে অভ্যস্ত যে আমি চুল কাটতে যাচ্ছি, যেটা বললাম, কিন্তু অরিজিনালি হয় চুল কাটাতে যাচ্ছি, যদি সঠিকভাবে দেখা যায়। স্টুডেন্টসদের এটা একটু মাথায় রাখতে হবে, চলতি বাংলা থেকে একদম ডিরেক্টলি আমি ইংলিশে গেলেই ভুল হয়ে যায়। এক্স্যাক্টলি। তো এটাকেই বলি পজিটিভ সেন্স আমরা, ঠিক আছে? তো সেই পজিটিভ সেন্সটা যেখানে এখানে এলো, সেটা কি? যে তার দাঁত তোলাতে গিয়েছিল। তো তোলাতে গিয়েছিল, তাহলে কি পজিটিভ সেন্স কি আনবো? তাই এখানে আমরা আনসারটা যেটা নেবো, আমরা অপশন সি এর সাথে যাব, ডিসাইডেড টু হ্যাভ হার টিথ রিমুভড। এইবার আমি একটু আগে তোমাকে মেক শব্দটা দিয়ে বললাম মেড হিম রাইট এ লেটার, কিন্তু এখানে তো হ্যাভ ইউজ হলো। কেন হলো? ভালো করে জেনে নাও। যেমন চুল কাটানোর ক্ষেত্রে আই ওয়েন্ট টু গেট মাই হেয়ার কাট, ঠিক আছে? চুল কাটানোর ক্ষেত্রে গেট ইউজ হয়, কিন্তু এখানে ডেন্টিস্টকে দিয়ে যখন তুমি দাঁত তোলাচ্ছ তখন হ্যাভ ইউজ হলো। ভালো করে ডিফারেন্সটা জেনে রাখো। ডিফারেন্সটা কি? বলা হয় যখন তুমি পার্টিকুলার কাউকে অ্যাপয়েন্ট করছো কোনো একটা কাজের জন্য এবং তাকে তার জন্য পারিশ্রমিকও তুমি দিচ্ছ সেই কাজটা করিয়ে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি। পার্টিকুলার কাউকে অ্যাপয়েন্ট করা হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম সেখানে তোমার নিজস্ব কোনো ইনভলভমেন্ট সেইভাবে নেই, তো সেই অর্থে আমরা এখানে হ্যাভ শব্দটা ইউজ করব। গেট শব্দটা এখানে হবে না, মেকও হবে না, তাই আমরা অপশন সি এর সাথে যাব। হ্যাভিং হার টিথ রিমুভ না, এটা পারফেক্ট তোমার পার্টিসিপল সেন্সে আসছে, তো হ্যাভিং হার টিথ রিমুভও করবো না, আমরা অপশন সি এর সাথে যাব। তো যেটা বললাম ভার্বের এই পজিটিভ সেন্সটা কিন্তু আমরা ভালো করে মাথায় রাখবো। বোঝা গেছে আশা করি সবার? চলো, খুব ইন্টারেস্টিং সেন্টেন্সটা ছিল, আমরা নেক্সট সেন্টেন্সটাতে আসবো। এরপর বলেছে দ্য মেকানিক ড্যাশ দ্য ভেহিকেল সিন্স দিস মর্নিং। ঠিক এইরকম একটা সেন্টেন্স একটু আগেই করেছি, যদি মনে থাকে আগের সেন্টেন্সটা, এটার আনসার এক্ষুনি হয়ে যাবে। মানেটা যতদূর বুঝতে পারছি এখানে রিপেয়ারিং শব্দটা ইউজ হয়েছে বা রিপেয়ার শব্দটা ইউজ হয়েছে। মানেটা এরকম দাঁড়াচ্ছে মেকানিকটি সকাল থেকে গাড়িটাকে মেরামত করছেন, ঠিক আছে? এই হচ্ছে মানেটা। তো এই মানেটা দিয়ে যদি আমি বোঝাতে চাই তাহলে আমি কোন সেন্সটা ইউজ করবো? আমি আবারও বলছি, ভেহিকেলটা মেরামত করছেন মানে কন্টিনিউটিতে রয়েছে, কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো ওয়েন এভার সামথিং অর এনি অ্যাকশন ইজ ইন কন্টিনিউটি অর ইন কন্টিনিউয়াস সেন্স, আমি একটু আগেই বলেছি আমরা কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করব, কিন্তু এখানে সিন্স নামক শব্দটা আবার বসে আছে। দেখো, সিন্স শব্দটা বসে থাকলে একটু আগে বলেছিলাম সিন্স বা ফর যখন ইউজ হয় সেক্ষেত্রে একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্স থাকে, তো সেই জন্য আমরা এটাকেও পারফেক্ট কন্টিনিউয়াস সেন্সে রাখবো। তাই এখানে রিপেয়ার্ড কোনো মতোই নয়, রিপেয়ারিং তো হবেই না, কারণ অক্সিলারি ভার্ব লাগে, একটু আগেই বলেছি। তাই এখানে করব হ্যাজ বিন রিপেয়ারিং, কেননা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এখানে ইউজ হবে। আর ডিতে বলেছে উইল বি রিপেয়ারিং, না ফিউচারের তো কোনো ব্যাপারই না, এখানে আবার দিস ইউজ করছে, দিস তো প্রেজেন্টে ইউজ হয়, তাই না? ফিউচার তো একদমই নয়, তাই না? যদি এখানে টুমোরো মর্নিং থাকতো তাহলেও আমরা ভেবে দেখতে পারতাম, কিন্তু না, এখানে দিস মর্নিং বলেছে। ফর দ্যাট রিজন ডি কোনো মতেই আনসার হচ্ছে না, অপশন সি এর সাথে আমরা যাচ্ছি। ক্লিয়ার হয়েছে? চলো, কোয়েশ্চেন নাম্বার 11 কমপ্লিট। নেক্সট আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 12-এ। খুব ইন্টারেস্টিং একটা সেন্টেন্স, গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ দিক রয়েছে এটার মধ্যে। ভালো করে সেন্টেন্সটা আমরা বুঝবো এবং আমি তোমাদের বোঝাবো। অবভিয়াসলি কি বলা হয়েছে দেখো, বলছে ইফ আই হ্যাড ওয়ার্কড হিয়ার, যদি আমি এখানে কাজ করতাম, আই ড্যাশ ভেরি হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন, ঠিক আছে? তাহলে আমি খুব এক্সামে খুব ভালো নম্বর পেতাম। এখানে ওয়ার্ক শব্দটার মাধ্যমে শুধু যে কাজ করা তাই না, এক্সামের জন্য যে খাটা সেটাকে মিন করা হচ্ছে।
ঠিক আছে। তো দেখো এখানে মানেটা যেটা রয়েছে, যদি আমি ভালো করে খাটতাম এখানে তাহলে এক্সামে ভালো স্কোর করতে পারতাম। এই যে সেন্সটা, খাটলে ভালো স্কোর করতাম, তারপর ধরো তুমি এলে আমি যেতাম, পাখি হলে আকাশে উড়তাম, ঠিক আছে, একটা অনেক টাকা থাকলে BMW কিনতাম। এই যে কত রকম ইচ্ছে, আমাদের ইচ্ছেগুলো কি দুটোই অতীতের ইচ্ছে, বাট দুটোর মধ্যে বাস্তবে একটাও হয়নি। ঠিক আছে, দুটোই অ্যাকশন অতীতের, তার মধ্যে একটাও আমার বাস্তবে হয়নি। আমি এখানে সেইভাবে খাটিও নি, পরীক্ষায় ভালো স্কোরও করিনি, আমার কাছে অত টাকাও নেই, আমি BMW কিনিনি, আমার ডানাও নেই, আমি আকাশে উঠতেও পারিনি। তো এগুলো হচ্ছে ইমাজিনারি অ্যাকশন, এগুলোকে বলি আমরা সাবজাংটিভ মুড। কি বললাম? সাবজাংটিভ মুড বলি এগুলোকে আমরা, বা এটার আরেকটা সহজ ভাষা রয়েছে এটাকে এক্সপ্রেস করার, পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সেস। ঠিক আছে, তো এই সাবজাংটিভ মুড বা পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে কী হয়ে থাকে, অতীতের দুটো অ্যাকশন পাই, যেটা এইমাত্র বললাম, দুটোর মধ্যে একটাও বাস্তবে হয় না। এবং এই দুটো অ্যাকশনের মধ্যে বলা হয় যদি প্রথম অ্যাকশনটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, কি বললাম, প্রথম অ্যাকশনটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরের পার্টে উড হ্যাভ বা কুড হ্যাভ আমরা ইউজ করি। কি বললাম, তাহলে পরের পার্টে উড হ্যাভ বা কুড হ্যাভ আমরা ইউজ করি। তো আমার এই ইনফরমেশনটা জানার পর আনসারটা আশা করি গেস করে ফেলতে পেরেছো তোমরা, কেননা প্রথম এই অপশানে রয়েছে স্কোরড, বলছে আমি যদি এখানে কাজ করতাম আমি স্কোর করতাম, তো স্কোর করতাম, স্কোর মানে তো করেছিলাম না, করতে তো পারিনি, করতাম বলেছি, সেই জন্য অপশান এর সাথে আমরা যাব না। অপশান বিতে বলেছে উড স্কোর, ইয়েস আনসার, এটা অনেকেই করে বসে উড স্কোর, অনেক জায়গাতে অনেক বইটইও মাঝে মধ্যে দেখা যায় ভুলবশত এটাকেও আনসার হিসেবে মার্ক করা রয়েছে উড স্কোর, কিন্তু উড স্কোর হবে না। কেন হবে না? আমি এইমাত্র তোমাদের বললাম, যদি দেখি আমরা যে সেন্টেন্সের প্রথম পার্টটা পাস্ট পারফেক্টে রয়েছে, তাহলে এই পরের পার্টে আমরা উড হ্যাভ বা কুড হ্যাভ ইউজ করব। তো এটা তো দেখো ইফ আই হ্যাড ওয়ার্ক, হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? তো যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সেই জন্য পরের পার্টে আমরা কি ইউজ করব, পরের পার্টে আমরা ইউজ করব উড হ্যাভ প্লাস V3। তো আর কি তোমরা দেখতেই পারছো যে চারটে অপশানস রয়েছে, সেই চারটে অপশানসের মধ্যে একমাত্র ডি অপশানটাতেই রয়েছে উড হ্যাভ প্লাস V3, সেই জন্য আমরা কি ইউজ করছি, অপশান ডি এর সাথেই আমরা যাবো। ইয়েস, অপশান ডি আমাদের আনসার। কুড স্কোর, উড স্কোর হলো না, তার একটা কারণ পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এখানে উড স্কোর বা উড প্লাস V1ও মাঝে মাঝে আমরা করতে পারি। ধরো এরকম সেন্টেন্স তোমরা আগেও শুনেছো, যেটা একটু আগে বাংলাটা আমি বলেছিলাম, যদি আমি পাখি হতাম আকাশে উঠতাম, ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই হাই, যদি পাখি হতাম আকাশে উঠতাম। আর যদি বলতে চাও যদি আমি পাখি হতাম আকাশে উঠতে পারতাম, তাহলে সেন্টেন্সটা এইভাবে বলো, ইফ আই ওয়্যার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে, তো এই যে সেন্টেন্সটা বললাম ইফ আই ওয়্যার এ বার্ড, এখানে কিন্তু পাস্ট ইনডেফিনাইট টেন্স রয়েছে, যেহেতু পাস্ট ইনডেফিনাইট টেন্স রয়েছে তাই আমি উড অর কুড প্লাস V1 ইউজ করতে পারছি, কিন্তু এখানে পাস্ট পারফেক্ট রয়েছে, সেই জন্য আমরা কি ইউজ করলাম, উড হ্যাভ প্লাস V3, অপশান ডি এর সাথে, তাই আমরা যাচ্ছি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি। সাবজাংটিভ মুডটা তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে, সাবজাংটিভ মুডের উপর বেস করে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরার কারেকশন কিন্তু খুব থাকে। পার্টিকুলারলি WBCS এর অবজেক্টিভ যে এক্সামটা থাকে 25 নম্বরের, ওখানে কিন্তু এই সাবজেক্টিভ মুড নিয়ে বেশ কিছু ধরনের এটা দেওয়া হয়ে থাকে। অ্যাট দ্য সেম টাইম ডেসক্রিপটিভ ইংলিশ যখন আমরা লিখব, সেখানে সাবজাংটিভ মুডের কিন্তু গুরুত্ব অপরিসীম, কেননা ট্রান্সলেশন থেকে শুরু করে লেটার, রিপোর্ট সব জায়গাতেই সাবজাংটিভ মুড কিন্তু ইউজ হয়। সেখানে কনস্ট্রাকশনটা যদি তোমার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু মার্কস ডিডাক্টেড হবে। ঠিক আছে, তো আশা করি কিছুটা আমি বোঝাতে পারলাম সাবজেক্টিভ মুড সম্বন্ধে। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 12 কমপ্লিট। এবার আসবো আমরা কোয়েশ্চেন নাম্বার 13-এ। এটাও আরও একটা ইন্টারেস্টিং সেন্টেন্স, খুব ইজি সেন্টেন্সটা, বাট ছোট্ট একটা বোঝার জিনিস রয়েছে এখানে। দেখো বলা হচ্ছে আই গট ইউজড ড্যাশ অন দ্য রাইট ওয়েন আই ওয়াজ ইন দ্য US ফর 2 years। বলছে আমি যখন USA 2 বছর ছিলাম, তখন আমি কিসে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, ডান দিক থেকে চালানো অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, নর্মালি আমরা এখানে ইন্ডিয়াতে কী করি, বাদিক ঘেঁষে গাড়ি চালাই বা বাইক সাইকেল যা হোক চালাই, কিন্তু USA ইউ নো ইট ভেরি ওয়েল, ওখানে ডান দিক ঘেঁষে চালানো হয়। তাই বলেছে আমি যখন USAতে ছিলাম আমি অভ্যস্ত হয়ে পড়েছিলাম ডান দিক ধরে চালানো বা ড্রাইভ করা, যে কোনো একটা সেন্স এখানে রয়েছে। তো এখানে তাহলে ড্রাইভ শব্দটা রয়েছে এখানে, আমরা ইজিলি দেখতে পাচ্ছি অপশানে। তো কোনটাকে আমি সিলেক্ট করব? একদম যারা ক্লাসটা আমার ফলো করছো, একদম কোয়েশ্চেন পড়তে পড়তেই তোমরা আনসার বলে ফেলেছো। অনেকেই কি বলে ফেলেছো, বলে ফেলেছো যে আই গট ইউজ টু ড্রাইভ, এটা আনসার বলে ফেলেছো অনেকেই। ঠিক আছে, আমি জানি আই গট ইউজ টু ড্রাইভ অন দ্য রাইট, কেননা আমরা শুনেছি ইউজ টু প্লাস V1,
যেমন আমি সেখানে রোজ যেতাম, আই ইউজ টু গো দেয়ার এভরিডে, ঠিক আছে। আমি রোজ হাঁটতে যেতাম, আই ইউজ টু গো ফর ওয়াক এভরিডে। তো ইউজ টুর পর ভার্ব ওয়ান ইউজ হয় এবং তার সাথে টু ইউজ হচ্ছে, ইটস ওকে, ঠিক আছে। কেননা আমরা শিখে এসেছি ভার্বের ক্লাসে ইনফাইনাইট ভার্ব মানে টু প্লাস ভি ওয়ান সবসময় ইউজ হয়, টু এর সাথে আমরা ভার্বের অন্য কোনো ফর্ম ইউজ করতে পারি না কিন্তু, ঠিক আছে। সেই অর্থে আমরা বি অপশানটাকে আনসার হিসেবে নিই, কিন্তু বলছি একদম তোমার যে আনসারটা তুমি ভেবেছো বা তোমরা ভেবেছো একদম ভুল, এটা একদম হবে না। সঠিক আনসারটা কী হবে জানো, খুব ইন্টারেস্টিং শুনতে লাগবে। সঠিক আনসারটা হবে টু ড্রাইভিং। একটু স্ট্রেঞ্জ লাগছে কিন্তু না, টু ড্রাইভিংই হবে। কেন হবে ভালো করে বুঝে নাও। নর্মালি ইউজ টু শব্দটা আমরা ইউজ করি অতীতের কোনো রেগুলার হ্যাবিট বোঝাতে, যেমন এইমাত্র বললাম আমি রোজ সেখানে যেতাম, আমি সেখানে যেতাম এটা আমার ছিল অতীতের হ্যাবিট এবং রোজ যেতাম রেগুলার হ্যাবিট, তাই আই ইউজ টু গো দেয়ার, ঠিক আছে। তো ইউজ টুর পর ভি ওয়ান আসছে, কিন্তু বলা হয় এই ইউজ টু শব্দটার আগে অ্যাম, ইজ, আর অথবা গট বা গেট যদি ইউজ হয়, গেটের মাধ্যমে আমরা অ্যামিজারের সেন্স নিয়ে আসি। তো কী কী বললাম, অ্যামিজার অথবা গেট শব্দটা তুমি যদি কখনো ইউজ টুর আগে পাও তাহলে সবসময় তারপর জেরান্ড ইউজ করতে হয়। তাহলে সেন্টেন্সটা আই গট ইউজ টু ড্রাইভিং, এখানে গটের পরিবর্তে তুমি এখানে আই ওয়াজ ইউজ টুও করতে পারতে, আই অ্যাম ইউজ টুও করতে পারতে, একই সেন্স, ঠিক আছে। তো আই ওয়াজ ইউজ টু ড্রাইভিং ইজ ইকুয়াল টু আই গট ইউজ টু ড্রাইভিং। তো অ্যাম, ইজ, আর বা ওয়াজ পাস্ট টেন্সে অথবা গেট বা গট যদি তুমি ইউজ টু শব্দটার সাথে পাও তাহলে সবসময় তার সাথে আমরা কী আনবো, সবসময় আমরা জেরান্ড নিয়ে আসবো। জেরান্ডের সম্বন্ধে এইমাত্র তোমাদের বললাম ভার্বের সাথে আইএনজি ইউজ করে জেরান্ড হয়ে থাকে। তো এই সেন্টেন্সটাকে একটু ভালো করে মার্ক করো তোমরা। নর্মালি বিটাই সবাই আনসারে যায়, কিন্তু অপশন সি আমাদের আনসার হবে। আর ডি তো আরোই হবে না, বাই ড্রাইভিং, না বাই ড্রাইভিং ডাজ নট মেক এনি সেন্স, তাই অপশন সি হলো আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে সবার আশা করি। মানে এক্সাম হলে স্যার কোয়েশ্চেন পেপার পেয়ে বা অপশনগুলোকে দেখে প্রথমে প্রশ্নটা খুব ভালো করে ঠান্ডা মাথায় পড়তে হবে যে কি ডিমান্ড করছে আমার কাছে। প্রশ্ন না বুঝলে মিসগাইডেড হব আমি, কেননা একরকম প্র্যাকটিস করে গেলাম, দেখলাম সেন্টেন্সটা অন্যরকম, সেন্সটা বুঝতে হবে। একদম স্যার, আজকে টপিকটা অলমোস্ট আমরা কমপ্লিট করতে পেরেছি এবং এরই পাশাপাশি সময়ও একদম শেষ। সো এখানে আজকে আমাদের ক্লাস থামাতে হচ্ছে। থ্যাংক ইউ ফর কামিং। নেক্সট ডেতে আবার দেখা হবে আপনার সাথে। সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। একদমই, আপনারাও সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।